একটা সময় ছিল অ্যারাউন্ড 2017 to 18 এর দিকে, তখন পিসি মানেই যে ভাই আমি ফ্রিল্যান্সিং করব, একটা পিসি বিল্ড করব, বা আমি গেমিং করব, একটা পিসি লাগবে, বা আমি 3D রেন্ডারিং বা আর্কিটেকচারের কাজ করব। তখন দেখা যেত যে যারা গেমিং করতো তারা অ্যারাউন্ড 80 থেকে শুরু করে 1 লাখের আশেপাশে পিসি বিল্ডগুলো করতো, আর যারা ফ্রিল্যান্সিং করতো তারা তাদের ওয়ার্কলোডের উপর ডিপেন্ড করে অ্যারাউন্ড 1.5 লাখের আশেপাশে পিসিগুলো বিল্ড করে থাকতো। আর এর বাইরে যারা 3D রেন্ডারিং এর কাজ করতো তারা দেখা যেত যে ওই টাইমে টপ টিয়ার জিপিইউ অর্থাৎ GTX 1080 Ti লেভেলের জিপিইউ দিয়ে পিসিগুলো বিল্ড করতো। তখন প্রবাবলি 3 লাখ থেকে 3.5 লাখ টাকার আশেপাশে একটা GTX 1080 Ti তে পিসি বিল্ড করা যাইতো। আর এখন তো একটা 59 এর দামই অলমোস্ট 5 লাখের আশেপাশে। তারপর ঠিক 2021 থেকে 2023 পর্যন্ত পিসি কনজিউমার বেজে হিউজ একটা চেঞ্জেস আসে। গেমিং সেগমেন্টটা তো আরো বেশি বুস্ট হয়েছে, আর এর পাশাপাশি নতুন করে অ্যাড হয়েছে যে ভিডিও এডিটিং। তো 2021 থেকে আমরা প্রচুর পরিমাণ বিল্ড গাইড বানিয়েছি গেমিং প্লাস ভিডিও এডিটিং এর জন্য। আপনার কেমন পিসি বিল্ড দরকার, আপনি এন্ট্রি লেভেল কত টাকা বাজেট হলে আপনি 4K ভিডিও এডিটিং করতে পারবেন, বা ভিডিও এডিটিং বা VFX এর জন্য কেমন বিল্ড দরকার, এই রিলেটেড অনেকগুলো বিল্ড গাইডই আমরা দিয়েছি। বাট এইবার যদি আমরা 2024 to 2025 এর প্রেজেন্ট সময়ের কথা বলি, এখন একটা বড় একটা চেঞ্জেস আসছে, যেটাকে আমরা বলি এআই রেভলিউশন বা এআই এর যুগ। আগে দেখা যাইতো যে হ্যাঁ, এক্সট্রিম পিসি বিল্ড মানে কেউ একটা তার ড্রিম লাইফের যে আমি একটা পিসি বিল্ড করব যেটা হবে বাংলাদেশের মোস্ট এক্সট্রিম রিগ বা লিকুইড কুলিং রিগ বা মোর RGB মোর FPS এমন টাইপের একটা পিসি বিল্ড। সো ওই পিসিগুলো অ্যারাউন্ড 5 লাখ 6 লাখ হইলেই বিল্ডগুলো হয়ে যাইতো। এর পাশাপাশি যারা প্রফেশনালস আছে তারা তাদের ওয়ার্কলোডের উপর ডিপেন্ড করে 4090 GPU 2080 Ti GPU এই টাইপের পিসিগুলো বিল্ড করতো। বাট প্রেজেন্ট টাইমে লাস্ট 4 মাসে আমরা মোর দেন 3টা বা 4টার বেশি এআই রিলেটেড পিসিগুলো বিল্ড করছি। বাট এগুলো কিন্তু একটাও কোনো টপ টিয়ার সিস্টেম না, এগুলো বিভিন্ন বাজেটের মধ্যে স্কুইজ করে এদিকে একটু বেশি এদিকে একটু কম করে বিভিন্নভাবে অ্যাডজাস্ট করে এই বিল্ডগুলো করা। সো রিসেন্টলি আমরা বেশ কিছু স্বনামধন্য কর্পোরেট প্লাস বেশ কিছু স্বনামধন্য ইউনিভার্সিটির এআই রিসার্চ ল্যাব বিল্ড করতে কাজ করছি। সো কাজ করতে গিয়ে দেখলাম যে যারা পার্সোনাল ইউজার আছে বা কর্পোরেট ইউনিভার্সিটি ইউজার্স বা টিচার্সরা আছে তারা বেশ কিছু বিষয় নিয়ে কনফিউশনে থাকে পারচেসের ক্ষেত্রে। তারা ভাবে যে আমি কি সিপিইউটাকে বেশি পাওয়ারফুল নিব নাকি জিপিইউটা বেশি পাওয়ারফুল নিব, কেমন সিস্টেম দিলে বেটার হবে, আর আমি কোন সিস্টেম নিলে এটাকে আমি ইন দি ফিউচার আরো আপগ্রেড করতে পারবো বা স্কেল আপ করতে পারবো। আর এর বাইরে আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো না জানার কারণে আপনার দেখা যায় যে আপনার 40 লাখ টাকা দিয়ে পারচেস করা একটা সার্ভার বা ডেস্কটপ ওয়ার্কস্টেশনও একটা ব্যাড ইনভেস্টমেন্টে পরিণত হতে পারে। সো আজকের ভিডিওর আমাদের মূল ইন্টেনশন হচ্ছে যে একটা এআই পিসি বা ওয়ার্কস্টেশন পিসি বা একটা ওয়ার্কস্টেশন এআই সার্ভার বিল্ড বা পারচেসের ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো লক্ষ্য করবেন বা কোন কোন বিষয়গুলো দেখে তারপরে পারচেস করবেন। সো আপনাদের সাথে আছে আমি এআই রাফি। ওয়েলকাম টু পিসি বিল্ডার বাংলাদেশ। সত্যি কথা বলতে একটা গেমিং পিসি, ভিডিও এডিটিং পিসি বা 3D রেন্ডারিং পিসি বিল্ড করতে যেমন বাজেট প্রয়োজন হয়, সেই তুলনায় একটা এআই পিসি বা সার্ভার বিল্ড করতে গেলে দেখা যাবে যে আপনার খরচ মোর দ্যান 4x বা 5x টাইম বেশি পড়তেছে। আসলে কেন? এআই পিসি বা ওয়ার্কস্টেশন সিস্টেম বিল্ডের ক্ষেত্রে আপনার সর্বপ্রথম যে ডিসিশনটা ফাইনাল করতে হবে সেটা হচ্ছে যে আপনি কি এটাকে একটা ডেস্কটপ ফর্ম ফ্যাক্টরে চাচ্ছেন যেটা আপনি মাউস কিবোর্ড দিয়ে ইউজ করবেন, নাকি একটা র্যাক ফর্ম ফ্যাক্টরে চাচ্ছেন যেটা আপনার ডাটা সেন্টার বা আপনার অফিস বা ইউনিভার্সিটির নেটওয়ার্ক ইকোসিস্টেম আছে সেটার সাথে কানেক্ট করবেন, দেন ওভার দি নেটওয়ার্ক সেটাকে হোস্ট করে হোক বা লোকাল নেটওয়ার্কের থ্রুতে হোক সেইভাবে ইউজ করবেন। সো এই ডিসিশনটা ফাইনাল করার পরেই আমাদের মূল প্ল্যানিংটা শুরু হবে, অর্থাৎ আমরা সিপিইউ হিসেবে কি নিব, র্যাম হিসেবে কি নিব, জিপিইউ কোন ফর্ম ফ্যাক্টরে নিব, কেস কি নিব বা বেয়ারবোন কি নিব। সো মূলত আজকের যে এআই সিস্টেম বিল্ড গাইডটা এটাকে আমরা এখনই দুইটা পার্টে ডিভাইডেড করব। নাম্বার 1 ডেস্কটপ গ্রেড, নাম্বার 2 র্যাক বা সার্ভার গ্রেড। সো প্রথমে আমরা শুরু করি যে একটা ডেস্কটপ গ্রেড বা ডেস্কটপ ফর্ম ফ্যাক্টরে একটা এআই পিসি বিল্ড করতে গেলে আপনার কোন কোন বিষয়গুলো আপনার জন্য নোটিস করা ইম্পর্টেন্ট। সো একটা সিস্টেমের মেইন কোর কম্পোনেন্ট হচ্ছে সিপিইউ বা প্রসেসর। এখন সিপিইউ বা প্রসেসরের বেশ কিছু মায়ের প্যাচ আছে। এখন মায়ের প্যাচটা কি চলুন একটু ব্রেকডাউন করি। আমি যদি এখন সিপিইউর ক্যাটাগরির কথা বলি, সর্বপ্রথমেই আসে মেইন স্ট্রিম ডেস্কটপ সিপিইউ অর্থাৎ Ryzen 9 9950 X3D বা Core Ultra 9 285K। তো এগুলোকে আমরা মেইন স্ট্রিম ডেস্কটপ সিপিইউ বলে থাকি। এগুলো আপনার এআই এর কাজে ইউজ করতে পারেন যদি আপনার সিপিইউ ওয়ার্কলোডটা কম হয়ে থাকে বা আপনি একজন সিঙ্গেল ইউজার হয়ে থাকেন যে হ্যাঁ আমার সিস্টেমে আমি একলাই ইউজ করব, আমি এটাকে মাল্টিপল ভিএম ক্রিয়েট করব না, জাস্ট আমি পার্সোনালি ইউজ করব। সো সেক্ষেত্রে এই সিপিইউ গুলো হয় আপনার বাজেট ফ্রেন্ডলি প্লাস বেস্ট চয়েস বলতে পারেন। বাট এই সিপিইউ গুলোতে একটা ক্যাচ আছে, ক্যাচটা হলো যে আপনার পিসিআই লেন কাউন্ট। পিসিআই লেন কাউন্টটা অ্যাকচুয়ালি কি?
আপনারা যদি লেটেস্ট জিপি ইনফারেন্স গুলো চেক করেন, অর্থাৎ PCI 5.0 X16, অর্থাৎ 16টা লেন ইউজ করে ফুল পোটেনশিয়ালে আপনাকে ডাটা আউটপুট দিয়ে থাকবে। আপনি যদি সিঙ্গেল ইউজার হয়ে থাকেন এবং আপনার প্ল্যান যদি হয়ে থাকে যে হ্যাঁ আমি অলওয়েজই একটা জিপিইউ ইউজ করবো, হয়তো বা একটা 5090 অথবা একটা Blackwell RTX Pro 6000, সেক্ষেত্রে এই সিপিইউ গুলো আপনার জন্য হবে বেস্ট চয়েস। কারণ প্রত্যেকটা প্রসেসর বা সিপিইউর অফিসিয়াল ওয়েবসাইটের যদি স্পেক লিস্টে যান তাহলে একটা PCI লেন কাউন্ট দেখবেন। সো আমাদের যে মেইন স্ট্রিম ডেস্কটপ সিপিইউ গুলো আছে এগুলোর লেন কাউন্ট এভারেজে হয় 26 লেন বা 28 লেন। সো 26 লেন বা 28 লেনের মধ্যে যখন একটা আপনি X16 জিপিইউ লাগাচ্ছেন, অর্থাৎ আপনার ওই সিপিইউর যে লেন ক্যাপাসিটি তার অলমোস্ট 60% একটা জিপিইউ ইউটিলাইজ করতেছে। অর্থাৎ আপনি যদি দুইটা 5090 বা দুইটা Blackwell Pro 6000 ইউজ করতে চান, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার 32টা PCI লেন দরকার, কিন্তু আপনার সিপিইউতে আছে তো মাত্র 28টা লেন। সেক্ষেত্রে দেখা যাবে আপনি একটা ব্যান্ডউইথ বটল নেকে পড়ে গেছেন। সো এই জন্য আপনার যদি প্ল্যান থাকে যে হ্যাঁ আমি 2টা 3টা বা 10টা 20টা জিপি ইউজ করব, তখন আপনার আরেকটু লেভেলটাকে আপ করতে হবে। অর্থাৎ মেইন স্ট্রিম ডেস্কটপ সিপিইউ লাইনআপের পরেই আসে এইচডিটি লাইনআপ। এইচডিটি লাইনআপ কি? এইচডিটি লাইনআপ হচ্ছে যে আপনার হাই পারফরম্যান্স ডেস্কটপ সিপিইউ লাইনআপ। এইচডিটি ক্যাটাগরিতে পড়ে AMD এর থ্রেডরিপার আর ইন্টেলের এক্সট্রিম সিরিজ। যদিও ইন্টেলের এক্সট্রিম সিরিজ 10 জেনের আমলের ডেড হয়ে গেছে, তারা ওই এইচডিটি সিরিজটাকে কন্টিনিউ করে নাই, তারপর থেকেই বলতে পারেন যে AMD এর থ্রেডরিপারের একটা স্বৈরাচারী রাজত্ব শুরু হয়ে গেছে। আপনি যদি কনজিউমার ওয়ার্কস্টেশনের কথা চিন্তা ভাবনা করেন, তাহলে AMD থ্রেডরিপার ছাড়া আর কোনো অপশনই মার্কেটে অ্যাভেলেবল নাই ইন্টেলের তরফ থেকে। এখন কথা হচ্ছে যে এই এইচডিটি লাইনআপের সিপিইউ গুলো কারা পারচেস করবেন বা কেনই বা পারচেস করবেন। এইচডিটি লাইনআপের থ্রেডরিপারের যদি আমি কথা বলি, এইগুলোর ক্লক স্পিড বা কোর ক্লক আপনার ক্লোজ টু মেইন স্ট্রিম ডেস্কটপ সিপিইউগুলোর কাছাকাছি, অর্থাৎ অলমোস্ট 5.2 GHz এর কাছাকাছি। একই সাথে এই সিপিইউগুলো এক্সট্রিমলি পাওয়ার হাংরি। থ্রেডরিপার Pro 9965WX সিপিইউটা যদি দেখেন, এটা একাই 600 ওয়াট প্লাস কনজিউম করে থাকে। আমরা 2 মান্থ আগে যে বিলটা করছিলাম ইনভার্সে এর জন্য, এটা প্রবাবলি সিপিইউ ছিল 7964WX সামথিং। সো ওই সিপিইউটা ছিল একটা 24 কোর 48 থ্রেডের একটা সিপিইউ, বাট ওই সিপিইউটার পাওয়ার কনজাম্পশন ছিল অলমোস্ট 500 ওয়াট। ওটা টিডিপি যদি আপনি আনলক করেন, প্লাস ওটার যে ক্লক স্পিড যদি আপনি 4 GHz বা 5 GHz এ লক করে দেন, তখন দেখা যাবে যে অলমোস্ট 600 ওয়াট মতো পাওয়ার ড্র করতেছে। সো এই সিপিইউ গুলোর একটা বেনিফিট হচ্ছে যে এগুলোর লেন কাউন্ট অনেক বেশি। আপনি যদি থ্রেডরিপার 5000 এর কথা বলেন, সেই ক্ষেত্রে আপনার লেন কাউন্ট আছে 128টা PCI 4.0 লেন। আবার যদি লেটেস্ট 7000 আর 9000 সিরিজের কথা বলেন, সেই ক্ষেত্রে আপনার PCI লেন কাউন্ট হচ্ছে যে 128টা PCI 5.0 রেডি লেন। সো এই অলমোস্ট 100+ লেন কাউন্টের সুবিধা হচ্ছে যে আপনি আপনার সুবিধা মতো জিপিইউ আপগ্রেড করতে পারবেন, আপনার সুবিধা মতো আপনি স্টোরেজ আপগ্রেড করতে পারবেন। সো স্টিল আপনার জন্য 128টা PCI লেন মোর দ্যান এনাফ। হয়তোবা দেখা যাবে যে আপনি সর্বোচ্চ 2টা Blackwell ইউজ করবেন, যেটা 16-32টা লেন ইউজ করতেছে, 3টা NVMe ইউজ করলেন, 32+12 অ্যারাউন্ড 44 লেনের মতো আপনার ইউজ হচ্ছে। সো আপনি চাইলে ওই 128 লেন পর্যন্ত রিচই করতে পারবেন না। সো এইচডিটি সিপিইউগুলোর ক্ষেত্রে ফাইনাল ভার্ডিক্ট এটা দ্বারাই যে আপনার যদি প্ল্যান থাকে যে হ্যাঁ আমি ইন দি ফিউচার 2টা বা 3টা জিপিইউতে ইউজ করব, আমার একটু সিপিইউ র পারফরম্যান্সও বেটার দরকার, প্লাস আমি 2টা বা 3টা ভিএমও ইউজ করব, সেক্ষেত্রে আপনার থ্রেডরিপার বা এই এইচডিটি সিরিজের সিপিইউগুলো হইতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। আপনার এইচডিটি সিপিইউগুলোর প্রাইস হয়ে থাকে অ্যারাউন্ড, যদি আমি 7000 সিরিজের কথা বলি থ্রেডরিপারের, যদিও ইন্টেলের কিছু নাই। সো 7000 সিরিজের যে এইচডিটি সিপিইউগুলো আছে এগুলো অ্যারাউন্ড 5 লাখের আশেপাশে পাওয়া যায়, 5 লাখ 6 লাখ। বাট যদি 9000 সিরিজের কথা বলি, 9000 সিরিজের 64 কোরের যে এইচডিটি সিরিজ সিপিইউটা, ওইটার প্রবাবলি 9965WX, ওইটার প্রাইস অ্যারাউন্ড 10 লাখ টাকা। মানে বুঝেন 10 লাখ টাকাতে খালি সিপিইউ কিনবেন, আরো তো মাদারবোর্ড সিস্টেম পড়েই আছে। সো এইচডিটি সিপিইউর ক্ষেত্রে আপনার বাজেট অনুযায়ী যেটা কমফোর্টেবল ফিল মনে হয় আপনি ওইটাই পারচেজ করতে পারেন। সো আমরা মেইন স্ট্রিম ডেস্কটপ সিপিইউ সম্পর্কে জানলাম, কনজিউমার গ্রেড এইচডিটি বা হাই পারফরম্যান্স ডেস্কটপ প্রসেসর সম্পর্কেও জানলাম। এরপর সর্বশেষ যে দুইজন বাদ থাকে, অর্থাৎ গডফাদার, আই মিন এন্টারপ্রাইজ গ্রেডের সিপিইউ সলিউশন, অর্থাৎ AMD EPYC আর ইন্টেলের Xeon লাইনআপ। এখন ইন্টেলের Xeon বা EPYC লাইনআপের সিপিইউ গুলো ভাবে যে ভাই এইগুলো মনে হয় অনেক দাম, এগুলোর সম্ভবত সার্ভার বডি ছাড়া ইউজ করা যাবে না, এগুলোর পার্টসও প্রবাবলি অনেক বেশি এক্সপেন্সিভ। অ্যাকচুয়ালি টোটালি রং। সো এই সিপিইউ গুলো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে এন্টারপ্রাইজ গ্রেডের Xeon বা EPYC পারচেস করা মোর ভ্যালু ফর মানি বা পাওয়ার এফিশিয়েন্টও বলতে পারেন। তো লেটেস্ট এন্টারপ্রাইজ সিপিইউ বলতে Xeon এর প্রবাবলি 4th জেন আর 5th জেন চলতেছে, আর AMD এর ক্ষেত্রে EPYC 9000 সিরিজ চলতেছে। ইন্টেল Xeon এর ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 58 কোরের কয়েকটা SKU পাবেন, আর AMD এর ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 192 কোর আর 384 থ্রেডের একটা সিপিইউ আপনি পারচেজ করতে পারবেন। আই মিন সিঙ্গেল একটা সিপিইউ 192 কোর 384 থ্রেড উইথ 384 MB ক্যাশ মেমোরি। এখন অনেকে বলবেন যে ভাই এটা জানি না আমার লাভ কি, সার্ভার কিনতে গেলে তো 20 লাখ 30 লাখ টাকা লাগে, আমি কি খালি বেয়ার বনি কিনবো 20-30 লাখ টাকাতে, আমি জিপিইউ কিনবো কই, তাহলে আমি এআই সার্ভার বানাবোই কি করে? ওয়েট, পিসি বিল্ডে যেরকম কাস্টমাইজেশনের
অপশন আছে, সার্ভার সেগমেন্ট বা এন্টারপ্রাইজ সেগমেন্টে ইনফিনিটি লেভেলের কাস্টমাইজেশনের অপশন আমাদের হাতে রয়েছে। এখন যদি আমি জিওন আর এপিকের প্রাইসের কথা বলি, জিওন যে সিপিইউ গুলো আছে, জিওন সিপিইউ গুলো আপনার 20 কোরের যে সিপিইউটা আছে জিওন 4416 প্লাস সামথিং, ওই সিপিইউটা আপনার 20 কোর 40 থ্রেড 3.5 বা 3.7 গিগাহার্টজ ম্যাক্স বুস্ট ক্লক আর সাথে 64 PCIe 5.0 লেন আর DDR5 রেডি। এই সিপিইউটা দিয়ে অলরেডি আমরা ভিভা সফটের জন্য একটা সিস্টেম রেডি করছিলাম, সেটা মূলত তারা তাদের অ্যাপ টেস্টিং সার্ভার হিসেবে ইউজ করে। সো ওই সিপিইউটার কস্টিং তখন পারচেজ করছিলাম অ্যারাউন্ড 1,80,000 টাকার আশেপাশে। সো রিসেন্টলি যেহেতু এআই ডিমান্ড বাড়তেছে, এই সিপিইউটার প্রাইস প্রবাবলি এখন পারচেজ করতে গেলে 2 লাখের আশেপাশেও পড়লেও পড়তে পারে। সো আপনি চিন্তা করেন 2 লাখ দিয়ে আপনি একটা ইন্টেল জিওনের 20 কোর সিপিইউ পাইতেছেন। আর যদি এএমডির দিকে দেখেন, এএমডির দিকে আপনি 2 লাখে অ্যারাউন্ড একটা 64 কোর 128 থ্রেডের একটা সিপিইউ পারচেজ করতে পারবেন। সো আপনি যদি প্রাইস টু পারফরম্যান্সের কথা বলেন, তাহলে এন্টারপ্রাইজ সিপিইউ লাইন আপে ইন্টেলেকট্রনাই এএমডি আপনার বেটার পারফরম্যান্স অফার করতেছে উইথ মোর এনার্জি এফিশিয়েন্ট প্লাস বাজেট ফ্রেন্ডলিও। অর্থাৎ আপনি 2 লাখ টাকাতে একটা 20 কোর 40 থ্রেডের যেই পারফরম্যান্স পাবেন তার 3 গুণ পারফরম্যান্স পাচ্ছেন আপনি সেম দামে এএমডিতে। সো কোনটা পারচেজ করবেন এটা ডিসিশন আপনার। এর পাশাপাশি ইন্টেলে দেখা গেল যে আপনার অ্যারাউন্ড 100 প্লাস কোর কাউন্ট দরকার, সেক্ষেত্রে আপনার ডুয়েল সকেটের মাদারবোর্ড নেওয়া লাগবে। ডুয়েল সকেট মাদারবোর্ড নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু কমপ্লিকেশন আছে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার কেস চয়েস করা লাগে, কুলারের কম্পেবিলিটি ইস্যুস আছে, প্লাস র্যাম PCI লেনের অনেক কাহিনী আছে। সো সেই তুলনায় আপনি ইজিলি একটা এপিকের 128 করে সিপিইউ চুজ করতে পারবেন, যেটার কস্টিং আসবে অ্যারাউন্ড 5.5 লাখ টাকার আশেপাশে। সো কয়েকদিন পর হয়তো বা আমাদের চ্যানেলেও একটা ভিডিও দেখতে পারবেন যে 128 করে AMD এপিক সিপিইউ দিয়ে আমরা একটা এআই পিসি বিল্ড করছি। সো মেইন ক্যালকুলেশন হচ্ছে যে এন্টারপ্রাইজ গ্রেডের যে সিপিইউ গুলো আছে এগুলোর মধ্যে আপনি টোটাল 3টা ভ্যারিয়েন্ট পাবেন। নাম্বার 1 নিউ, নাম্বার 2 QS বা ইঞ্জিনিয়ারিং সিম্বল, নাম্বার 3 ডাটা সেন্টার রিসার্টিফাইড সিপিইউ। এখন এই তিনটার মধ্যে মেইন ডিফারেন্সটা কি? যদি আমি 128 করে কথাই বলি, যদি আপনি QS ভার্সনটা নেন সেক্ষেত্রে আপনার 5.5 লাখ মতো কস্টিং আসবে। আর যদি আপনি রিসার্টিফাইড বা ডাটা সেন্টার থেকে ইউজ যেই সিপিইউ গুলা ওইগুলো নিলে আপনি 1 বছর ওয়ারেন্টি পাবেন, প্লাস ওইগুলোর কস্ট প্রবলি 2 লাখ টাকা বাড়বে। আর যদি ব্র্যান্ড নিউ নিতে চান তাহলে ভাই 128 কোর সিপিইউর দাম আপনার 10 লাখ টাকা পড়বে। সো এখন ডিসিশন আপনার যে আপনার টোটাল বাজেট কেমন, আপনার কি পরিমাণ সিপিইউ র পারফরম্যান্স দরকার। যে হ্যাঁ, আপনি যদি সিঙ্গেল ইউজার হয়ে থাকেন তাই মেইন স্ট্রিম ডেস্কটপ সিপিইউ ইজ গুড ফর ইউ, প্লাস আপনার যদি সিপিইউ র পারফরম্যান্সটা একটু বেশি দরকার হয় প্লাস একই সাথে আপনার স্কেলেবিলিটিটাও দরকার, সেক্ষেত্রে আপনার ডেস্কটপ গ্রেড যেই এইচডিডি সিপিইউ লাইনে পাশে অর্থাৎ AMD থ্রেডরিপার আপনার জন্য বেস্ট চয়েস। আর আপনার যদি মেইন ইন্টেনশন থাকে যে ভাই আমার জিপিইউ র হর্স পাওয়ার দরকার আর আমি ম্যাক্সিমাম আপগ্রেডেবিলিটি বা স্কেলেবিলিটির দিকে যাইতে চাই, সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট হবে এই এন্টারপ্রাইজ সেগমেন্টের সিপিইউ লাইন আপ অর্থাৎ ইন্টেলের জিওন অথবা AMD এর এপিক লাইন আপ। সো সিপিইউ ক্যাটাগরি নিয়ে আলোচনা তো শেষ হলো, এবার কথা বলা যাক সিপিইউ এর কুলিং সলিউশন নিয়ে। মেইনস্ট্রিম যে ডেস্কটপ সিপিইউ গুলো আছে অর্থাৎ Ryzen 9 Core Ultra 9 যে সিপিইউ গুলো আছে এগুলো কুল করা খুব ইজি। NHD15 এয়ার কুলার বা একটা ডিপ কুল SSIAN VC টাইপের এয়ার কুলার দিয়েও ঠান্ডা করতে পারবেন, প্লাস আপনার বাজেট যদি একটু বেটার হয়, আপনি যদি একটু অ্যাস্থেটিক পছন্দ করেন তাহলে একটা AIO বা ক্লোজ লুপ কুলার দিয়ে খুব ইজিলি আপনি ঠান্ডা করতে পারবেন। AMDর ক্ষেত্রে ঠান্ডা করাটা ইজিয়ার, আর ইন্টেল একটু তো গরম হয়, সো সেক্ষেত্রে একটু বেটার AIO কুলার নিলে ভালোই হয়। সো মেইনস্ট্রিম ডেস্কটপ সিপিইউ গুলো কুল করার জন্য আপনার এভারেজে বাজেট 10 প্লাস হইলেই এনাফ, কারণ এখন তো 15,000 টাকার আশেপাশে RTK 360 420 কুলারই পাওয়া যায়। সো ওইটাই একদম টপ টিয়ার কুলার বলা যায়। আর এর বাইরে আর কারো বাজেট যদি বেশি হয়ে থাকে আপনি চাই 60,000 টাকা দিয়ে Ryzen 3 বা Ryzen 4 SLCও নিতে পারেন, এটা যার যার পার্সোনাল ম্যাটার। কারণ মেইনস্ট্রিম ডেস্কটপ সিপিইউ গুলোতে যে অপশনটা আপনার হাতে থাকে সেটা হচ্ছে যে পারফরম্যান্সের সাথে সাথে আপনি চাইলে অ্যাস্থেটিকটাও মেইনটেইন করতে পারবেন, যেটা আবার আপনি HDD বা এন্টারপ্রাইজের ক্ষেত্রে তেমন বেশি একটা মেইনটেইন করতে পারবেন না। এখন যদি আমি HDDর কুলিং সলিউশনের কথা বলি অর্থাৎ AMD থ্রেডরিপার প্রো বা থ্রেডরিপার প্রো WX সিরিজের সিপিইউ গুলো, সো এগুলো যদি পার্সোনাল আমার দুইটা এক্সপেরিয়েন্সের কথা বলি, আমি লাস্ট টোটাল 4টা বিল্ড করছি এপিক দিয়ে। এপিকের মধ্যে ফার্স্ট যেই বিল্ডটা করছিলাম সেটা হচ্ছে 24 করে এপিক অর্থাৎ ইনভার্স এআই। সো ইনভার্স এআই তে যে এআইও কুলারটা ছিল সেটা ছিল যে থার্মালটেক AW360, যেটা মেইনলি ফর SP6 বা SP5 সকেটের জন্য আসে। ওই ওয়াটার ব্লকটা ওইটার প্রাইস পড়ে আপনার অ্যারাউন্ড 50,000 টাকার আশেপাশে। সো এখানে মেইন ইস্যু হচ্ছে যে আপনার যে ক্লোজ লুপ যেই সিপিইউ গুলো আছে এমনিতেই সিপিইউটা 24 কোর প্লাস 5 GHz প্লাস ক্লক স্পিড প্লাস সিপিইউটা অলমোস্ট 500 ওয়াট পাওয়ার কনজিউম করে। সো দেখা যায় যে এই টাইপের সিপিইউ কুলারগুলো আপনার সিপিইউটাকে প্রপারলি কুল রাখতে পারে না। সো ওই ভিডিওর বেঞ্চমার্ক সেকশনে আপনারা হয়তোবা দেখছেন যে ওই সিপিইউটাকে আমরা 4.70 GHz ক্লক স্পিডে লক করে ইউজ করা লাগছে, কজ আমাদের সিপিইউর যে কুলারটা সেটা 4.8 GHz গেলে আপনার 110 ডিগ্রি উঠা পিসি শাটডাউন হয়ে যায়। সো এই ইস্যুসটা খুবই কমন। সো এর বাইরে যদি আপনি থ্রেডরিপার বা থ্রেডরিপার প্রো সিরিজের জন্য আমাকে কুলার রেকমেন্ড করতে
বলেন সেক্ষেত্রে আমি আপনাকে রেকমেন্ড করব যে সিলভারস্টোনের একটা এআইও কুলার আছে যেটা ফর আপনার SP5 SP6 সকেটগুলোর জন্য। এর পাশাপাশি একটা আন্ডাররেটেড ব্র্যান্ড আছে, সেটা হচ্ছে এবি ব্র্যান্ডটা মূলত আপনার এই টাইপের থ্রেড রিপার বা এপিক সিস্টেমগুলোর জন্য তারা কুলার বা র্যাক কেস টাইপ এগুলো ম্যানুফ্যাকচার করে থাকে। সো এবির যেই কুলারটা আছে আপনার এআইও কুলার, ওইটার প্রাইস প্রবাবলি আপনার 50,000 কি 42,000 টাকার আশেপাশে পড়বে। সো ওই পাম্পটার অলমোস্ট একটা D5 গ্রেডের পারফরমেন্স পাম্প ইউজ করা হয়েছে, যেটার আরপিএম অ্যারাউন্ড আপনার 6000 আরপিএম এর আশেপাশে যে পাম্পের আরপিএমটা। একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে ওই এআইও কুলার অর্থাৎ এবি স্টেম 360 যে কুলারটা, ওই কুলার পাম্পটাকে আপনি মাদারবোর্ড থেকে পাওয়ার আপ করতে পারবেন, বিকজ ওই পাম্পটা এত বেশি পাওয়ার হাংরি যে আপনাকে ডিরেক্ট পিএসইউ দিয়ে ওই পাম্পটাকে আপনাকে পাওয়ার আপ করতে হবে। এর বাইরে ফ্যানগুলো আপনি জাস্ট মাদারবোর্ডের সিপিইউ হেডারে কানেক্ট করে দিলেই হবে। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এবির যে এআইও কুলারটা, এটার যেই ফ্লো রেট, এটার ফ্লো রেট আমাদের কনজিউমার গ্রেড যেসব এআইও পাম্প আছে এটার অলমোস্ট ডাবল ফ্লো রেট, যার কারণে আপনার কুলিংটা বা হিট রেট যেটা এটা আরো বেটার ওয়েতে হয় কম্পেয়ার টু আপনার থার্মালটেক AW360 এর তুলনায়। আর এবির সাথে ক্লোজ টু সিলভারস্টোনের এআইওটাও ম্যাচ করে, বাট রেডিয়েটর থিকনেসটা কম, এই কারণে আমার টপ টিয়ারে আমি এবিকে রাখবো। সেকেন্ডে প্রবাবলি আপনি সিলভারস্টোন নিতে পারেন, আপনার সবকিছু ডিপেন্ড করতেছে আপনার বাজেটের উপরে। আর থ্রেড রিপার সিপিগুলোকে সচরাচর এয়ার কুলার দিয়ে কুল করা খুবই বেশি চ্যালেঞ্জিং, বাট আমার এন্ড থেকে আপনি যদি 32 কোর প্লাস থ্রেড রিপার প্রো সিরিজের সিপিইউ নিয়ে থাকেন তাহলে আমার মাস্ট বি রেকমেন্ডেড থাকবে যে ভাই আপনি একটা কাস্টম লিকুইড কুলিং ইউজ করেন উইথ 60mm 360mm রেডিয়েটর। সো সেখানে আপনার একটা কাস্টম লিকুইড কুলিং, একটা জাস্ট সিপিইউতে কাস্টম লিকুইড কুলিং এর জন্য আপনার ম্যাক্সিমাম গেলেও 40-50 হাজার টাকার মতো কস্ট পড়বে, যেটা একদম সিমিলার টু আপনার ওই যে ক্লোজ লুপ বা এআইওর জন্য আপনি ইজিলি সফট টিউব দিয়ে লুপ করতে পারবেন, আপনি নিজেই করতে পারবেন, হার্ড লাইনে যাওয়ার কোনো দরকার নেই। কারণ দেখা যায় যে এই টাইপের ওয়ার্কস্টেশন গ্রেড সিস্টেমে আপনার জিপিইউ সোয়াপ ইন সোয়াপ আউট করা লাগে, আপনার র্যাম আপগ্রেড ডাউনগ্রেড করা লাগে, সিপিইউ চেঞ্জ করা লাগে, অনেক ক্ষেত্রে স্টোরেজ ড্রাইভও চেঞ্জ করা লাগে। সো সেই ক্ষেত্রে ওয়ার্কস্টেশন গ্রেডের সিস্টেমগুলো লিকুইড কুলিং এর জন্য আমি অলওয়েজ সফট টিউবটাই রেকমেন্ড করে থাকি। সো এই ছিল এইচডিটি লাইন আপের কুলিং সলিউশন নিয়ে ডিসকাশন। সো আপনার মাথায় রাখতে হবে আপনি যদি AMD থ্রেড রিপার প্রো গুলোকে কুল রাখতে চান সেক্ষেত্রে আপনার মিনিমাম হলো 50 থেকে 60,000 টাকার মতো কস্টিং করতেই হবে। সো এবার কথা বলা যাক এন্টারপ্রাইজ সেগমেন্ট। অনেকেই ভাববেন যে ভাই এন্টারপ্রাইজ সেগমেন্ট থ্রেড রিপার প্রো বা হাই পারফরম্যান্স ডেস্কটপ সিস্টেমে যদি 50,000 টাকা লাগে তাহলে কি এন্টারপ্রাইজ সেগমেন্টের সিপিইউ কুল করার জন্য কি লাখ টাকা লাগবে? না ভাই, এন্টারপ্রাইজ সেগমেন্টের সিপিইউ গুলো কুল করার জন্য যে কুলার লাগবে এটা শুনলে আপনারাই শক খেয়ে যাবেন। কেন? লাস্ট আমরা বেশ কয়েকটা এপিক সিস্টেম রেডি করছি, ইভেন জিওন সিস্টেম রেডি করছি। এন্টারপ্রাইজ গ্রেডের যে সিপিইউ গুলো এগুলোতে প্রবাবলি সামথিং এটার যে হিট স্প্রেডার আছে এখানে কোনো সায়েন্স আছে যেটা আমি এত ইনডেপথ রিসার্চ করার সুযোগ পাইনি। এটা প্রবাবলি আমি আমাদের যে কুলার টিমের শোয়েব আছে ওকে কোনো একদিন বলবো যে এটা নিয়ে একটা ডেডিকেটেড কন্টেন্ট করতে, এন্টারপ্রাইজ গ্রেডের যে কুলার গুলো আছে ওইগুলো রিভিউ করার জন্য। তখন শোয়েব হয়তো বা আপনাদেরকে আরো বেটার এক্সপ্লেন করতে পারবে যে কেন এটা এমন হচ্ছে, এখানে আমার কস্টিং এমন হচ্ছে না কেন। সো লাস্ট যে তিনটা সিস্টেম আমি বিল্ড করছি, আপনার একটা হচ্ছে যে জিওন 4416 প্লাস সিপিইউ, আর একটা হচ্ছে এপিক 7502 যেটা একটা 32 কোর সিপিইউ, আর লাস্ট যেই সিস্টেমটা বিল্ড করছি সেটা হচ্ছে যে এপিক 9965 সিপিইউটা যেটা একটা 128 কোর 256 থ্রেডের একটা সিপিইউ। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এপিকের জন্য যে সকল ব্র্যান্ড কুলার গুলো প্রডিউস করে থাকে অর্থাৎ আর্টিক, সিলভারস্টোন, সুপার মাইক্রো প্লাস আরো বেশ কিছু ব্র্যান্ড আছে যারা প্যাসিভ কুলার বা প্যাসিভ এয়ার কুলার টাইপ বা প্যাসিভ এয়ার কুলার প্লাস লিকুইড কুলিং সলিউশন গুলো ম্যানুফ্যাকচার করে থাকে ফর এপিক এন্ড জিওন সিস্টেম। সো লাস্ট যে তিনটা বিল্ড করছি এই তিনটা বিল্ডে আমি ইউজ করছি আপনার দুইটা বিল্ডে ইউজ করছি আর্টিকের 40UM এয়ার কুলারটা যেটা মাত্র একটা 7,000 টাকার এয়ার কুলার। আর আপনি এটাও শকড হবেন যে এই 7,000 টাকার এয়ার কুলার দিয়ে জিওনের যে 4416 প্লাস যে সিপিইউটা 20 কোর 40 থ্রেডের ওই সিপিইউটার ম্যাক্সিমাম টেম্পারেচার আমি পাইছি 44 ডিগ্রি, অ্যারাউন্ড 2 ঘন্টা 100% লোডে রাখার পরেও। আর যদি বাই ডিফল্ট টেম্পারেচারের কথা বলি বা আইডিয়াল টেম্পারেচারের কথা বলি, আইডিয়াল টেম্পারেচার থাকে আপনার 28, 29, 30 এমন। এটা যে কেমনে এটারে এত ঠান্ডা রাখে এটার সায়েন্স আমিও বুঝতে পারি না। নেক্সট আমি যে 7502 এপিক সিস্টেমটা বিল্ড করছি 32 কোর 64 থ্রেড, ওইটা তো আমি সেম কুলারটা ইউজ করছি অর্থাৎ আর্টিক 40UM কুলারটা। এই কুলারটার ম্যাক্স টেম্পারেচার আমি পাইছি 49 ডিগ্রি, অর্থাৎ আমি কোনো মুহূর্তেই আমি এটাকে 55 লেভেলে যাইতে পারিনি, খুব কষ্টে 51-এ তুলতে পারছি, সেটা প্রবলেম 3 ঘন্টা স্ট্রেসে ফেলানোর পরে। তাও এটা আবার ওপেন ভেন্স অবস্থায়, অর্থাৎ আপনি যদি এটাকে কেসের মধ্যে বা একটা র্যাক সার্ভারের মধ্যে তাহলে কুলিং টেম্পারেচার আরো কমবে, কারণ আপনার র্যাকে তো দেখা যায় যে 11,000-12,000 আরপিএম এর কুলিং ফ্যান থাকে, কেসে তো অ্যাটলিস্ট হইলে আপনার 2,000 আরপিএম এর ফ্যান থাকে। তো সেক্ষেত্রে এটার পারফরমেন্সটা আরো বেটার। এই এন্টারপ্রাইজে আইসা যে এপিক আর জিওনের কুলারগুলোতে আমি যে পারফরমেন্সটা দেখছি এটা টোটালি আমার জন্য মানে অবিশ্বাস হয়েছিল, কারণ ভাই 7,000 টাকার কুলার দেখ 128 কোর 256 থ্রেডের সিপিইউ ইজিলি কুল হয়ে যাইতেছে, যেটার পারফরমেন্স একটা রাইজেন 9 বা কোর আল্ট্রা 9 থেকে মোর দ্যান 10x বেটার। সো আপনি যদি এইচডিটি বা এন্টারপ্রাইজ সেগমেন্টের কুলিং সলিউশনের কথা বলেন, সো এইখানে আপনার কুলিং সলিউশনের কস্ট সর্বনিম্ন
অর্থাৎ 6 থেকে 8,000 টাকা। সো এই ছিল মোটামুটি আমাদের কুলিং সলিউশন নিয়ে ডিসকাশন। চলুন এবার কথা বলি মাদারবোর্ড সেকশন নিয়ে। এখন মাদারবোর্ড বলতে মেইনস্ট্রিম যে ডেস্কটপ সিপিইউ লাইনআপ আছে আমাদের অ্যাজ ইউজুয়াল কনজিউমার গ্রেডে, সেক্ষেত্রে দেখা যায় যে ইন্টেলের ক্ষেত্রে লেটেস্ট Z890, AMD-র ক্ষেত্রে X870E, এর মধ্যে যদি আরো কিছু ক্যাটাগরি আছে সেটা হচ্ছে যে আপনার মাদারবোর্ডের সিরিজ অনুযায়ী। সো এআই ওয়ার্কস্টেশনের জন্য আপনি যদি মেইনস্ট্রিম সেগমেন্টের মাদারবোর্ড খুঁজেন, সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো যে মাদারবোর্ড কেনার আগে অবশ্যই PCI লেন কনফিগারেশনটা চেক করে নেবেন, কারণ মেইনস্ট্রিম যে মাদারবোর্ডের যে ইস্যুসগুলো আছে দেখা যায় যে আপনার ফাস্ট M.2 NVMe স্লট আর ফাস্ট যে GPU X16 স্লটটা আছে এই দুটো ডিরেক্ট সিপিইউ তে কানেক্টেড থাকে, বাদ বাকি স্লটগুলো সিপিইউ প্লাস চিপসেটের মধ্যে একটা ব্যান্ডউইথ শেয়ারিং করে, প্লাস আপনার যে ইউএসবি পোর্টগুলো আছে এইগুলো আপনার লেন শেয়ারিং করে থাকে, যার কারণে একটা বটলনেক দেখা যায়। কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু মাদারবোর্ডে, যেমন লাস্ট যে আমরা তারুণ্যের জন্য পিসিটা বিল্ড করেছিলাম Ryzen 9 9950X যে সিপিইউটা, ওইটার সাথে আমরা পেয়ার আপ করছিলাম একটা Blackwell RTX Pro 6000 আর মাদারবোর্ড হিসেবে ছিল ProArt X870 ক্রিয়েটর মাদারবোর্ডটা। এই বোর্ডটার ফার্স্ট দুইটা PCI স্লট প্লাস ফার্স্ট যে NVMe স্লট এই দুইটাই ডিরেক্ট সিপিইউ তে কানেক্টেড, বাট স্টিল যে M.2 স্লট গুলো আছে লাস্ট তিনটা M.2 স্লট, এই তিনটা স্লটের মধ্যে মাঝখানে দুইটা স্লট আবার ফার্স্ট এক্সচেঞ্জ স্লটের সাথে ব্যান্ডউইথ শেয়ারিং করে থাকে। অর্থাৎ আপনি যদি মাঝখানে দুইটা স্লটে SSD লাগান তাহলে আপনার ফার্স্ট জিপিইউ স্লটটা X8 হয়ে যাবে। মানে ভাই এটা কেমন কথা, আপনি একটা ক্রিয়েটর মাদারবোর্ড মার্কেটিং করতেছেন, সেটার মধ্যে আবার ব্যান্ডউইথ শেয়ারিং ম্যাটার রাখছেন ফার্স্ট জিপিইউর সাথে। সো আমি মাদারবোর্ডই কিনছি 4টা SSD লাগানোর জন্য, সেখানে আমার 2টা SSD ইউজ করা লাগতেছে। সো এইটা নট অনলি যে আসুসের মাদারবোর্ড, গিগাবাইটের যে অরাস মাস্টার মাদারবোর্ডটা আছে ওইটাতেও সেম ইস্যু। আপনি যদি মাঝখানে দুইটা স্লটে NVMe লাগান আর ফার্স্ট স্লটে X8 হয়ে যাবে। সেম গোস টু MSI প্লাস আদার যত অ্যাভেলেবল ব্র্যান্ড আছে। সো আগে আপনাকে কাউন্ট করতে হবে বা ক্যালকুলেশন করতে হবে আমি ম্যাক্সিমাম কত টেরাবাইট পর্যন্ত SSD ইউজ করব, কারণ আলটিমেটলি আপনি দুইটা স্লটের বেশি SSD আপনি ইউটিলাইজ করতে পারবেন না। এই কারণে যদি আপনি ভাবেন যে হ্যাঁ আমি ইন দি ফিউচার 8 টেরাবাইটে যাব, তাহলে এখন আপনি 448 টেরাবাইটের SSD নিয়ে নেবেন বা সিঙ্গেল একটা 4TB SSD নেবেন, বা আপনি যদি ভাবেন যে আমি ইন দি ফিউচার 16TB SSD তে আপগ্রেড করব, তাহলে এখন একটা সিঙ্গেল 8TB SSD নিয়ে রাখতে পারেন। সো এই ছিল মেইনস্ট্রিম ডেস্কটপের যে মাদারবোর্ড, এই মাদারবোর্ডগুলো পারচেসের সময় এই জিনিসগুলো একটু ফলো আপ রাখতে হয়। এর পাশাপাশি নর্মালি আমি রেকমেন্ড করবো যে অ্যাটলিস্ট 60K এর নিচে মাদারবোর্ড পারচেস না করার, যদি আপনি এআই ওয়ার্কস্টেশনের জন্য মেইনস্ট্রিম ডেস্কটপ সিপিইউ গুলো দিয়ে যদি পিসি বিল্ড করার কথা ভেবে থাকেন, কারণ এইগুলোতে দেখা যায় যে ইউজুয়ালি 24 ফেজ বা 22 ফেজ বা 18 ফেজের মতো VRM ইউজ করা হয়, তো যেটা আপনার সিপিইউটাকে স্টেবল এন্ড কুল রাখতে পারে। সো এবার কথা বলা যাক এইচডিডি লাইনআপের মাদারবোর্ড নিয়ে। এইচডিডি লাইনআপে মাদারবোর্ড চুজ করা আরো বেশি কমপ্লেক্স, কারণ এখানে এক একটা বাজেট সেগমেন্টে এক এক রকমের VRM কনফিগারেশন, এক এক টাইপের RAM কনফিগারেশন, এক এক টাইপের SSD কনফিগারেশন, এক এক টাইপের PCI লেন কাউন্টিং শেয়ারিং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। TRX 50 মাদারবোর্ডগুলোর এভারেজে প্রাইসিং শুরু হয় 1,20,000 থেকে 30,000 টাকার আশেপাশে যে মাদারবোর্ডগুলো আছে। তো এগুলো মোটামুটি রিসেন্ট একটা 48 কোর পর্যন্ত সিপিইউ হ্যান্ডেলের জন্য। তো এখানে আপনার যে বিষয়টা একটু নোটিস করতে হবে যে আপনি যখন আপনি একটা এইচডিডি লাইনআপে যাবেন, অবভিয়াসলি আপনি 2টা বা 3টা জিপিইউ ইউজ করবেন, বাট ফ্যাক্ট হচ্ছে আপনি যখন একটা এইচডিডি সিস্টেমে যাওয়ার প্ল্যান করছেন, এর মানে হচ্ছে যে আপনি ইন দি ফিউচার 2টা বা 3টা জিপিইউ ইউজ করতে পারবেন, বাট ইন রিয়েল ওয়ার্ল্ড আপনি চাইলে 2টার বেশি জিপিইউ ইউজ করতে পারবেন না। আপনি জিজ্ঞাসা করবেন যে ভাই কেন, আমি তো যে মাদারবোর্ড কিনছি এই মাদারবোর্ডে তো 5টা 6টা বা 7টা PCI লেন আছে, আমি তো ইজিলি চাইলে 4-5টা জিপিইউ ইউজ করতে পারবো। আপনি যদি TRX 50 মাদারবোর্ডগুলোর PCI স্লটগুলোর ডিসটেন্স চেক করে দেখেন, তাহলে দেখবেন যে এগুলো এক একটা এক স্লট পর পর একটা করে স্লট। সো ইটস মিন আপনি যদি একটা 4 স্লটের 5090 লাগান, সো টেকনিক্যালি আপনি বড় জোর আর একটা 5090 লাগাইতে পারবেন, তারপর পুরো মাদারবোর্ডটা ব্লক হয়ে যাবে 2টা জিপিইউতে। এখন অনেকে বলবেন যে ভাই MSI যে লিকুইড জিপিইউ আছে, ভাই ইনভার্স এয়ার বিল্ডে আমরা লিকুইড জিপিইউটা লাগানোর পর ভাবছিলাম যে ভাই আমরা প্রবলেম 3টা জিপিইউ ইউজ করতে পারবো, বাট লিকুইড যে জিপিইউ গুলো ওইগুলো এক একটা 2.5 স্লটের কার্ড। সো 2.5 স্লট মাঝখানে তো একটা গ্যাপ দিতে হবে আমার এয়ার ব্রিদিং এর জন্য, নাইলে টপ যে জিপিইউটা আছে ওটা তো ডেড হয়ে যাবে। সো মাঝখানে একটা স্লট বাদ দিলে দেখা যায় যে ফার্স্টের 3টা স্লট ব্লক, নিচের 3টা স্লটও ব্লক, মাঝখানে বাদ থাকে আর একটা স্লট, একটা সিঙ্গেল PCI স্লট। সো এইচডিডি লাইনআপে আপনি যদি প্ল্যান করে থাকেন যে ভাই আমি হইতেছে যে 3টা 4টা 5090 ইউজ করব, সেক্ষেত্রে প্রবাবলি আপনার ওই যে ফুল কাস্টম লিকুইড কুলিং ওয়াটার ব্লকে চাইতে হবে, তাইলে আপনি 7টা স্লটে 7টা জিপিইউ লাগাইতে পারবেন। লাস্টবার আমরা কম্পিউটেক্সে যখন গেছিলাম তখন একটা রিলস পোস্ট করেছিলাম আমরা, যেখানে একটা মাদারবোর্ডে আপনার 7টা 4090 স্ট্যাক করা ছিল বা ইনস্টলেড ছিল। সো ওই ওয়েতে আপনাকে যাইতে হবে যদি আপনি এইচডিডি লাইনআপের মধ্যে 7টা বা 5টা জিপিইউ লাগাইতে চান। বাট মানে বাই ডিফল্ট যদি এয়ার কুলিং এ থাকতে চান, এয়ার কুলিং এ থাকা অবস্থায় আপনি সর্বোচ্চ 2টার বেশি জিপিইউ আর কি লাগানো কাইন্ড অফ ইম্পসিবল। এর বাইরে যদি আর কিছু হ্যাক থাকে, আপনি লং রাইজার কেবল কিনবেন, 2টা জিপিইউ ভেতরে থাকবে আর একটা ভেতর থেকে লাগাইনি আর একটা জিপিইউ বাইরে রাখতে হবে। যার ফলে দেখা যায় যে যারা কখনো এই টাইপের সিস্টেমগুলো আগে কখনো বিল্ড করেনি বা এই টাইপের সিস্টেম আগে কখনো ইউজ করেনি, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেকগুলো প্রবলেম বা বটলনেকগুলো আগে থেকে ফাইন্ড আউট করতে পারে না, যার ফলে দেখা যায় যে একটা টাইম পর সে একটা প্রোডাক্ট পারচেস করছে 20-30 লাখ টাকাতে, পরে
পরে ভাবছিল যে সে হয়তো বা 4টা জিপি লাগাইতে পারবে, বাট ইন রিয়েল ওয়ার্ল্ড সে দেখছে 2টা বেশি স্কেল আপ করতে পারছে না। দ্যাটস মিন তার ওই ইনভেস্টমেন্টটা টোটালি একটা ব্যাড ইনভেস্টমেন্টে পরিণত হয়ে যায় কাইন্ড অফ। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আপনার টোটালি ব্যাড ইনভেস্টমেন্ট না, আপনার কাজ কিছুটা চলবে, বাট আপনি যেই স্কেলে কাজ করার জন্য এই সিস্টেমটা রেডি করছিলেন দেখা যাচ্ছে তার থেকে আপনি 50% স্কুইজ করতে পারতেছেন। সো এই টাইপের বিলগুলো করার ক্ষেত্রে অলওয়েজ আপনার প্রপার কনসালটেন্সি প্লাস হচ্ছে গাইডেন্স দরকার, প্লাস প্রপার এক্সপিরিয়েন্স আছে এমন কারোর সাথে ডিসকাশন করা দরকার, যার ফলে দেখা যায় যে আপনি একটা প্ল্যান নিয়ে আগাইলে সেটা প্রপারভাবে এক্সিকিউট করা যাবে, প্লাস ইন দি ফিউচার উইদাউট এনি ইস্যুস আপনি প্রপারভাবে স্কেল আপও করতে পারবেন। সো এই ছিল আমাদের এইচডিটি লাইন আপনি ডিসকাশন। এবার কথা বলা যাক আমাদের এন্টারপ্রাইজ সেগমেন্টের মাদারবোর্ড নিয়ে। আসলে এন্টারপ্রাইজ সেগমেন্টে মাদারবোর্ডের হিউজ একটা লাইন আপ আছে। কেমন? এন্টারপ্রাইজ সেগমেন্টে আপনার এমএটিএক্স আছে, ইভেন আইটিএক্স মাদারবোর্ড আছে, যেটা হয়তো অনেকে জানেন না, বাট ইটস ট্রু। এপিকেরও একটা আইটিএক্স মাদারবোর্ড আছে, যেটাতে চাইলে আপনি একটা মিনি আইটিএক্স কেসেও একটা 32 করে এপিক দিয়ে পিসি বিল্ড করতে পারেন। সেটা প্রবাবলি এপিক 7002 লাইন আপে ছিল। লেটেস্ট এপিক লাইন আপ গুলো অনেক বেশি পাওয়ারফুল, যার কারণে ছোট্ট একটা ফর্ম ফ্যাক্টরের মধ্যে এটাকে কুল প্লাস হাই পারফরমেন্স দেওয়া পসিবল না। দ্যাটস ওয়াই এই বোর্ডগুলো এখন আর ম্যানুফ্যাকচার হয় না তেমন, আর প্লাস এগুলোকে একটু কাইন্ড অফ ইউজলেসও বলা যায়, এই কারণে এগুলোর ম্যানুফ্যাকচারিং অফ হয়ে গেছে এখন। সো এন্টারপ্রাইজের ক্ষেত্রে মাদারবোর্ডের নির্দিষ্ট কোনো মডেল নাম্বার নাই, এক একটা ব্র্যান্ড বেদে তাদের সিরিজ বেদে এগুলোর মডেল তাদের মতো কাস্টমাইজেশন হয়। সো এখানে কিছু বেসিক বিষয় আছে যে আপনার এন্টারপ্রাইজ গ্রেডের যে মাদারবোর্ড গুলো আছে এগুলো চুজ করার সময় নাম্বার 1 সিপিইউ কাউন্ট, সেটা হচ্ছে যে আপনি সিঙ্গেল সিপিইউ ইউজ করবেন নাকি ডুয়াল সিপিইউ ইউজ করবেন। কারণ শুধুমাত্র এন্টারপ্রাইজ সেগমেন্টে আপনি চাইলে 2টা সিপিইউ একসাথে ইউজ করতে পারবেন। এইচডিডি সিস্টেমে কিন্তু ডুয়াল সিপিইউর কোনো প্রকার সাপোর্ট নেই। আপনি যদি প্ল্যান করেন যে আমি এন্টারপ্রাইজ গ্রেডের একটা ডুয়াল সকেটের সিপিইউ নেব, আপাতত আমি 32 পোর্ট দিয়ে শুরু করব, একটা সিপিইউতে আমি সিস্টেম রান করব, ইন দি ফিউচার আমার কাছে বাজেট আসলে আমি আরো একটা সিমিলার সিপিইউ আর একটা সকেটে লাগাইনি, এটাকে আমি 64 কোর ও 128 থ্রেড করতে পারবো, যেটা আপনি ইজিলি এন্টারপ্রাইজ সেগমেন্টের মাদারবোর্ড গুলোতে করতে পারবেন। আর এন্টারপ্রাইজ সেগমেন্টের মাদারবোর্ড গুলোর এভারেজ ব্র্যান্ড নিউ প্রাইসিং শুরু হয় 2 লাখ থেকে 2.5 লাখ টাকার আশেপাশে। সো সিমিলার টু এইচডিটি সিরিজের হাই এন্ড মাদারবোর্ড গুলোর দামের সমান। কারণ এইচডিটির যদি হাই এন্ড মাদারবোর্ডটার কথা বলি, এইসুস প্রো ডাব্লিউএস WRX90 যে মাদারবোর্ডটা আছে ওইটার কস্টিং পড়ে আপনার এখন 2,80,000 টাকার আশেপাশে। আর যদি এন্টারপ্রাইজ সেগমেন্টে আপনার ডেস্কটপ গ্রেডের মাদারবোর্ডের কথা বলি, এখানে মোস্ট পপুলার মাদারবোর্ড হচ্ছে সুপার মাইক্রো আর অ্যাজরক র্যাক, বাট আমার কাছে পার্সোনালি সুপার মাইক্রো বোর্ডগুলো নিয়ে কাজ করতে বেশি কমফোর্টেবল ফিল মনে হয়, বিকজ এইগুলোর ডেস্কটপ ফ্রেন্ডলি ফিচার একটু বেশি দিয়ে থাকে কম্পেয়ার টু আদার ম্যানুফ্যাকচারার। সো সুপার মাইক্রো সিঙ্গেল সকেটের বোর্ডগুলো অ্যারাউন্ড 1.5 লাখের আশেপাশে পাওয়া যায়, আর ডুয়াল সকেটের বোর্ডগুলো অ্যারাউন্ড 2 থেকে 2.5 লাখ টাকার আশেপাশে অ্যাভেলেবল। সো এইখানে এন্টারপ্রাইজ বোর্ডগুলোতে আরো কিছু ফিচার আছে যেগুলো এন্টারপ্রাইজ পার্সন আছে তাদের কাজে লাগে, যেরকম আইপিএমআই পোর্ট বা বিল্ট ইন 10G পোর্ট, পিএসইউ মনিটরিং পোর্ট, প্লাস আরো অনেক সিস্টেম মনিটরিং ফিচার। এখন কথা হচ্ছে অনেকে ভাববেন এই বোর্ডগুলো কি সার্ভারের জন্য নাকি ডেস্কটপের জন্য। অ্যাকচুয়ালি সুপার মাইক্রো বেশ কিছু ক্যাটাগরি আছে। আপনি যদি এন্টারপ্রাইজ সিপিইউটাকে একটা ডেস্কটপ ফর্ম ফ্যাক্টরে ইউজ করতে চান তার জন্য এক প্রকার সলিউশন, আপনি যদি কোনো প্রকার একটা 1U সার্ভার র্যাকের মধ্যে ইউজ করতে চান ওইটার জন্য এক প্রকারের মাদারবোর্ড। তারপর আপনি যদি একটা 2U বা 4U বা আপনি যদি 10টা জিপিইউ লাগাইতে চান 10টা পিসি স্লট সহ ওদের মাদারবোর্ড অ্যাভেলেবল আছে আপনার AMD ইন্টেল বোথ সিস্টেমের জন্য। বাট এইখানে আলটিমেটলি এইচডিটি সিরিজে যেমন আপনি 128টা পিসিআই লেন পাচ্ছেন, বাট আপনি কখনো চাইলে ওই 128টা লেনের বেনিফিট নিতে পারবেন না। বাট সুপার মাইক্রো, অ্যাজরক, র্যাক এদের যেসব সলিউশন আছে আপনি চাইলে ইজিলি 10 পিসিআই স্লট সহ যে মাদারবোর্ড গুলো আছে আপনি ইজিলি চাইলে 10টা জিপিইউ লাগাইতে পারবেন। 10টা জিপিইউ লাগাইলে প্রবাবলি 160টা পিসিআই লেন লাগবে। সো আপনি চাইলে ইজিলি 8টা বা 9টা জিপিইউ অনায়াসে লাগাইতে পারবেন। আবার আপনি যদি ডুয়াল সকেটের মাদারবোর্ড নেন সেক্ষেত্রে আপনার পিসিআই লেন কাউন্ট হয়ে যাচ্ছে অলমোস্ট 128 প্লাস 128 অলমোস্ট 256 পিসিআই লেন। সো আপনি ইজিলি চাইলে 10টা ব্ল্যাকওয়েল RTX Pro 6000 বা NVL H200 এর মতো জিপিইউ আপনি স্কেল আপ করতে পারবেন। সো এন্টারপ্রাইজ সেগমেন্টের মাদারবোর্ডের বেনিফিটটা এটাই যে আপনার যে সিপিইউর যে স্পেক বা পিসিআই লেন এটাকে আপনি ফুলফিল ইউটিলাইজ করতে পারবেন, যেটা আপনার এইচডিডি সিস্টেমের ক্ষেত্রে হ্যাঁ আপনি একটা হাই এন্ড সিস্টেমে ইনভেস্টমেন্ট করতেছেন, বাট ওই হাই এন্ড সিস্টেমের কখনোই আপনি 100% ইউটিলাইজেশনটা নিতে পারবেন না। বড় জোর গেলে আপনি 60 কি 70% মতো ইউটিলাইজ করতে পারবেন, আর বাদ বাকিটুকু আনইউজ অবস্থায় সারা জীবন পড়ে থাকবে। ইভেন আপনি চাইলেও ওইটার বেশি স্কেল আপ করতে পারবেন না, স্কেল আপ করতে গেলেও ওটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে। সো সেই দিক থেকে বিবেচনা করলে এইচডিডি সিস্টেম নেওয়ার থেকে কখনো কখনো বলা ভুল। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো বা আপনি যদি প্রাইস হিসাব করেন তাহলে দেখবেন যে এইচডিডি সিস্টেমের তুলনায় এন্টারপ্রাইজ গ্রেডের যে সিস্টেমগুলো আছে এগুলোতে ইনভেস্টমেন্ট করা মোর বাজেট ফ্রেন্ডলি প্লাস স্কেলেবল। কারণ এখানে আপনার কুলিং সলিউশনের কস্ট কম, আপনার অলমোস্ট 50 থেকে 1 লাখ টাকার মতো কস্ট সেভ হচ্ছে। প্লাস আপনি চাইলে আপনার যে সিপিইউর যে পোটেনশিয়াল সেই পোটেনশিয়ালটা ফুলি স্কুইজ করতে পারবেন এন্টারপ্রাইজ গ্রেডের মাদারবোর্ড বা এন্টারপ্রাইজ গ্রেডের সিপিইউ দিয়ে। সো এই ছিল মোটামুটি আমাদের মেইন স্ট্রিম ডেস্কটপের মাদারবোর্ড, এইচডিডি লাইন আপের মাদারবোর্ড, এন্টারপ্রাইজ মাদারবোর্ড গুলোর কিছু বেসিক ডিসকাশন প্লাস গাইডেন্স। সো মাদারবোর্ড নিয়ে ডিসকাশন তো শেষ হলো, এবার কথা বলা যাক র্যাম বা মেমোরি নিয়ে।
সো আমাদের কনজিউমার এন্ডে যে র্যাম বা মেমোরিগুলো পাওয়া যায় এগুলো সাধারণত সিঙ্গেল র্যাঙ্ক বা ডুয়েল র্যাঙ্ক হয়ে থাকে। সিঙ্গেল র্যাঙ্ক আর ডুয়েল র্যাঙ্ক বলতে কি বোঝায়, যদি একটা 16GB সিঙ্গেল স্টিকের কথা বলি, সাধারণত 16GB সিঙ্গেল স্টিক র্যামগুলো ডুয়েল র্যাঙ্কের হয়ে থাকে। ডুয়েল র্যাঙ্ক মিন হচ্ছে যে আপনার 16GBটা একবারে একটা সিঙ্গেল একটা চিপে থাকে না, এগুলো সাধারণত 1GB 2GB বা 4GB করে টোটাল মেমোরিটা স্প্লিটেড থাকে। ডায়ের দুই পাশে ডেডিকেটেড মেমোরি চিপ থাকে। যদি কোনো ডায়ের এক পাশে আপনার চিপগুলো থাকে তাহলে ওটাকে সিঙ্গেল র্যাঙ্ক বলে। যে মেমোরি চিপগুলো আবার ডায়ের বোথ সাইডে স্যান্ডউইচের মতো অ্যাটাচ থাকে সেগুলোকে সাধারণত ডুয়েল র্যাঙ্ক বলে থাকে। সো এভারেজের ডিম বা কিউডিম মেমোরিগুলোর কস্টিং 16GBর এখনকার প্রাইস 10,000-এর আশেপাশে, 32GBর প্রাইস অ্যারাউন্ড 15,000-18,000 টাকা বা 20,000 টাকার মতো, আর 64GBর প্রাইস অ্যারাউন্ড 30,000-40,000 টাকার আশেপাশে। এবার যদি এইচডিডি প্ল্যাটফর্মের কথা বলি, এখানে এইচডিডি আর এন্টারপ্রাইজ সেগমেন্টের মেমোরি একদমই সিমিলার বলা যায়। জাস্ট একটা সিঙ্গেল ডিফারেন্স, সেটা হচ্ছে যে আপনার এন্টারপ্রাইজ সেগমেন্টে এলআরডিএম সাপোর্ট করে, আর যে এইচডিডি প্ল্যাটফর্ম আছে এখানে ম্যাক্সিমাম আরডিএম মেমোরিগুলো সাপোর্ট করে। এখন আরডিএম আর এলআরডিএম এর প্রাইস ডিফারেন্সও হিউজ হয়ে থাকে, বাট এইচডিডি প্ল্যাটফর্ম শুধুমাত্র আরডিএম মেমোরিগুলোই সাপোর্ট করে থাকে। আর DDR4 DDR5 ইসিসি মেমোরিগুলো এভারেজেই কোয়াড র্যাঙ্কের হয়ে থাকে, অর্থাৎ এখানে টোটাল 4 চ্যানেলে মেমোরি চিপগুলো ইনস্টলেড থাকে র্যামের বোথ সাইডে। আর ইসিসি র্যামগুলো সাধারণত দেখতে অত বেশি সুন্দর হয় না, এগুলোতে কোনো প্রকার হিটসিঙ্ক থাকে না, ডিরেক্ট মেমোরি চিপগুলো দেখা যায়। আর যদি প্রাইসের কথা বলি, 32GB যে DDR4 ইসিসি র্যামগুলো আছে 2933 MTS এর, এগুলোর কস্টিং পড়ে অ্যারাউন্ড 10,000-11,000 টাকার আশেপাশে। আর যদি DDR5 এর কথা বলি, DDR5 এ আপনার 32GBর কস্টিং পড়ে, আরডিএম অবভিয়াসলি 32GBর কস্টিং পড়ে অ্যারাউন্ড 32,000-40,000 টাকার আশেপাশে রাইট নাও। আগে 32GB স্টিকগুলো পাওয়া যাইতে অ্যারাউন্ড 28,000 টাকার আশেপাশে, বাট এই র্যামগুলোর প্রাইস বেড়ে অলমোস্ট 40,000 টাকার আশেপাশে চলে গেছে। আরো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এইচডিডি সেগমেন্টে আপনার এক্সএমপি প্রোফাইল বা এক্সপিআর প্রোফাইল আছে, অর্থাৎ এইচডিডি সিরিজে চাইলে আপনি হায়ার এমটিএস এর র্যামগুলো ইউজ করতে পারবেন, লাইক 7200 MTS বা 8000 MTS 6000 MTS। বাট যে এন্টারপ্রাইজ সেগমেন্ট আছে এখানে তেমন ইন্টেল এক্সএমপি বা এক্সপিআর সাপোর্ট নাই। এখানে কিছু কিছু সার্ভারের ক্ষেত্রে একটা অপশন দেখা যায় মেমোরি পারফরমেন্সের, যে আপনি পারফরমেন্স মোড, ডিফল্ট মোড বা অপটিমাল মোড যে কোনো একটা মোডে সিলেক্ট করলে মাদারবোর্ড আর সিপিইউর ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে সে ম্যাক্সিমাম মেমোরি ক্লক স্পিডটা প্রোভাইড করে থাকে। বাট এটা মোটেও রিকমেন্ডেড না, কারণ যখন আপনি 24/7 একটা সার্ভার রান করবেন একটা এন্টারপ্রাইজ গ্রেডের সিপিইউ দিয়ে, দেখা যাবে যে পুরো সার্ভারটাই আপনার ডাউন হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে নট রেকমেন্ডেড। দেখা যায় যে এইচডিডি সিস্টেমে আপনি হায়ার ফ্রিকোয়েন্সি মেমোরি ইউজ করতে পারবেন উইথ ইন্টেল এক্সএমপি বা এক্সপিও। বাট এন্টারপ্রাইজ সেগমেন্টে যে সুপার মাইক্রো অ্যাজরক ট্র্যাকের মাদারবোর্ডগুলো আছে এগুলো বাই ডিফল্ট ওদের ওয়েবসাইটে লিখে দেয় যে ভাই এই বোর্ডটা ম্যাক্সিমাম 48,000 MTS সাপোর্ট করবে, এই বোর্ডটা ম্যাক্সিমাম 6,000 MTS সাপোর্ট করবে। সো অবশ্যই ইসিসি মেমোরি বা আরডিএম মেমোরি পারচেজ করার আগে আপনি আপনার মাদারবোর্ডের স্পেক লিস্টটা একটু চেক করবেন যে আপনার মাদারবোর্ড ম্যাক্সিমাম কত স্পিড স্কুইজ করতে পারবে। কারণ ইসিসি র্যামের ক্ষেত্রে দেখা যায় যে 48,000 MTS এর একটা 32GB স্টিকের দাম যদি 28,000 টাকা হয়, তাহলে 6,400 MTS এর দাম হয়ে যায় আবার 40,000-45,000 টাকা। সো ইসিসি সেগমেন্টে প্রাইস গ্যাপটা হিউজ। আর কনজিউমার ডেস্কটপের তুলনায় এইচডিডি বা এন্টারপ্রাইজ সেগমেন্টের মাদারবোর্ডগুলোতে আপনি যে বেনিফিটটা সবচেয়ে বেশি পাবেন সেটা হচ্ছে মেমোরি বেনিফিট, অর্থাৎ আরডিএম এ আপনি সর্বোচ্চ 64GB বা 48GB পর্যন্ত মেমোরি অ্যাভেলেবল। আর যদি এলআরডিএম এর কথা বলি, এলআরডিএম এ ম্যাক্সিমাম 128GB, এমনকি 256GB সিঙ্গেল স্টিক পর্যন্ত অ্যাভেলেবল। সো আপনার বাজেট প্লাস ইন দি ফিউচার আপনি কত দূর পর্যন্ত মেমোরি স্কেল আপ করতে চান ক্যালকুলেশন করে আপনি খুব ইজিলি ডিসিশন নিতে পারবেন যে আপনার কত জিবি স্টিক নেওয়া প্রয়োজন, 32, 64 নাকি 48 নাকি 256GB স্টিক। সো আমাদের মেমোরি নিয়ে তো ডিসকাশন শেষ। আমি ভাবছিলাম যে প্রবাবলি ডেস্কটপ সেগমেন্ট প্লাস সার্ভার সেগমেন্ট একটা ভিডিওতে আমি ইন করে দিব, বাট ভিডিও করতে বসে দেখি যে অলরেডি এই ভিডিও 45 মিনিট প্লাস হয়ে গেছে। সো এই ভিডিওতে আমি যেটা করবো জাস্ট ডেস্কটপ ফর্ম ফ্যাক্টরের সাজেশন বা গাইডলাইন গুলো দিয়ে যাব। নেক্সট আরো 4-5টা পার্ট আসবে, সেখানে আপনার স্টোরেজ বা ডেডিকেটেড রেড বা পাওয়ার সাপ্লাই বা র্যাক কেস এগুলো নিয়ে ইন ডেপথ ডিসকাশন থাকবে, নাহলে দেখা যাবে যে একটা ভিডিওতে সবকিছু ইমপ্লিমেন্ট করলে মাথা ব্লাস্ট করবে। এবার কথা বলা যাক ডেস্কটপ ফর্ম ফ্যাক্টরের ডেস্কটপ কেস সাজেশন নিয়ে। সো আপনি যদি কনজিউমার মাদারবোর্ড ইউজ করেন, মার্কেটে অ্যাজ ইউজুয়াল যা অ্যাভেলেবল আছে ওইগুলো যে কোনো কেসিং এ আপনার ইজিলি ফিট হয়ে যাবে। বাট আপনি যদি এইচডিডি সিরিজের মাদারবোর্ডগুলো দেখেন, এগুলো সবই EATX, কোনো কোনো ক্ষেত্রে আবার CEB বা EEB টাইপের, যেগুলো আবার এক্সটেন্ডেড EATX বোর্ড। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার কেস সিলেকশনের সময় আরো বেশি সিরিয়াস হইতে হবে কোন কেসে আপনার মাদারবোর্ডের ফর্ম ফ্যাক্টর সাপোর্ট করে। আবার মাদারবোর্ড বসাইলে আপনি প্রপারলি জিপিইউ লাগাইতে পারবেন কিনা, বা টপের রেডিয়েটর, ফ্রন্টের রেডিয়েটর বা সাইডের রেডিয়েটর বসাইতে পারবেন কিনা, এগুলো আপনাকে বিবেচনা করতে হবে। কারণ লাস্ট যখন আমরা ইনভার্স এয়ার বিলটা করতে যাই তখন দেখা যায় যে আমরা ডিপকুলের মরফিয়াস কেসটা নিছিলাম, যেটাকে আমরা ডুয়েল চেম্বারে কনভার্ট করা লাগছে 2টা পিসিইউ ইউজ করার জন্য। তারপরে আমরা 3টা রেডিয়েটর মাউন্ট করছি। বাট স্যাড বিষয় হলো যে ডিপকুল মরফিয়াস আবার ডুয়েল চেম্বারে কনভার্ট করলে জিপিইউ আবার ভার্টিক্যালি মাউন্ট করে। বাট আমাদের 2টা জিপিইউ মাউন্ট করতে হতো, এই কারণে আমরা ভার্টিক্যালি মাউন্ট না করে রেগুলার পজিশনে 2টা জিপিইউ মাউন্ট করেছি, যার কারণে সর্বশেষ আমাদের সাইড প্যানেলটাকে আর ইউজ করার সুযোগ হয়নি। সো আমার রেকমেন্ড থাকবে অলওয়েজ ফুল টাওয়ার বা
বা EATX টাইপের কেসগুলো চুজ করা, তাহলে দেখা যাবে যে আপনার HDD সিরিজ বলেন আর এন্টারপ্রাইজ সিরিজের মাদারবোর্ড বলেন ইজিলি আপনার ফিট হয়ে যাবে। অলওয়েজই আমার রেকমেন্ডেড থাকবে প্রত্যেকটা কেস ব্র্যান্ডেরই একটা ওয়ার্কস্টেশন সিরিজ থাকে। যেমন কর্সারের ক্ষেত্রে ওদের 7000 এর উপরে সবগুলো সিরিজেই হচ্ছে ওয়ার্কস্টেশন ফোকাস। Asus এর ক্ষেত্রে Asus ProArt সিরিজ, এমন প্রত্যেকটা ব্র্যান্ডেরই কোনো না কোনো একটা ওয়ার্কস্টেশন লাইন আপ আছে। সো অলওয়েজই রেকমেন্ড থাকবে আপনি 30K প্লাস ইনভেস্টমেন্ট করার মেন্টালিটি রাখবেন যখন আপনি একটা HDD বা এন্টারপ্রাইজ গ্রেডের মাদারবোর্ডে একটা সিস্টেম বিল্ড করতে যাবেন। কেস নিয়ে ডিসকাশন শেষ, এবার কথা বলা যাক এআই ওয়ার্কস্টেশনের কোর কম্পোনেন্ট অর্থাৎ জিপিইউ নিয়ে। এখন বাংলাদেশে এই জিপিইউ নিয়ে অনেকেই একটা ধোঁয়াশার মধ্যে আছে, অর্থাৎ অনেকেই দেখতেছি যে একটা জিপিইউ পারচেস করতেছে বাট সে নিজেও জানে না যে এই জিপিইউটা কতটা পুরাতন, ব্যাকডেটেড, এটা তার কত বড় একটা রং ইনভেস্টমেন্ট। সো বাংলাদেশের মানুষ কি ম্যাক্সিমাম ভিডিও দেখে অভ্যস্ত ইন্টারন্যাশনাল চ্যানেলে, ও ওইখানে A6000 ইউজ করতেছে, তার মানে আমারও একটা A6000 নিতে হবে। বাট A6000 যে কতটা ওল্ড জিপিইউ এটা কিন্তু কেউ কখনো চেক করেও দেখে নাই। আমি যদি এনভিডিয়ার যে প্রফেশনাল জিপিইউ লাইন আপ আছে এটার যদি আমি ব্রেকডাউন করি, ফার্স্ট এনভিডিয়া কোয়াড্রো RTX 6000, এই জিপিইউটা রিলিজ হয় 2018-এ। এরপরে আসে এনভিডিয়া কোয়াড্রো RTX A6000। A6000 এর এ মিন হইতেছে যে অ্যাম্পিয়ার এডিশন, অ্যাম্পিয়ার এডিশনের কার্ড রিলিজ হয় 2020 সালে। এরপরে আসে এনভিডিয়া কোয়াড্রো RTX 6000 অ্যাডা জেনারেশন, অ্যাডা জেনারেশন রিলিজ হয় 2023 সালে। আমার খুবই শকিং লাগে যে মানুষ RTX 6000 অ্যাডা জেনারেশন বাদ দিয়ে কেন A6000 এর পিসি এত দৌড়ায়। আলটিমেটলি দেখা যায় যে দুইটার প্রাইস অলমোস্ট সিমিলার, বাট A6000 কিন্তু অনেক স্লোয়ার একটা কার্ড। আপনি যদি এই রিসেন্ট টাইমে হিসাব করে দেখেন এআই ওয়ার্কলোডে RTX 5090 তুলনায় ওইটা অনেক বেশি বাজে পারফরমেন্স দিবে আপনাকে। এরপরে কোয়াড্রো RTX 6000 অ্যাডা জেনারেশনের পরে একদম লেটেস্ট এখন যেই কার্ডটা মার্কেটে অ্যাভেলেবল সেটা হচ্ছে এনভিডিয়া RTX Pro 6000 ব্ল্যাকওয়েল ওয়ার্কস্টেশন কার্ডটা। সো এই কার্ডটা এই মুহূর্তে একদম লেটেস্ট কার্ড, বাট কার্ডটার প্রাইস অনেক বেশি এক্সপেন্সিভ। এই কার্ডটা যদি আপনি এখন পারচেস করতে যান তাহলে আনুমানিক খরচ পড়বে আপনার 12 লাখ টাকার আশেপাশে, যেগুলো উইদাউট বক্স, উইদাউট ওয়ারেন্টি, যার কোনো মা বাপ নাই, খালি কার্ডটাই আছে, ওটা জেনুইন কিনা এটারও কোনো গ্যারান্টি নাই, ওইগুলো 12 লাখ 11 লাখের আশেপাশে পাবেন। এরপরে পাবেন হচ্ছে যে আপনার ফাউন্ডেশন কার্ড, ফাউন্ডেশনের কার্ডের কস্টিং পড়ে অ্যারাউন্ড 13.5 লাখ টাকার আশেপাশে। এর মাঝখানে একটা আছে ওয়ার্কস্টেশন এডিশন কার্ড, যেটা আপনার র্যাক সার্ভারের জন্য বানানো, ওইটার কস্টিং পড়ে অ্যারাউন্ড 12.5 লাখ কি 13.5 লাখের আশেপাশে। বাট রিসেন্টলি এআই ডিমান্ডের কারণে ফাউন্ডেশন ব্ল্যাকওয়েল কার্ডটার প্রাইস আরো বেশি ইনক্রিজ হয়েছে। আর সর্বশেষ একটা চিপেস্ট অপশন আছে, সেটা হইতেছে যে RTX Pro 6000 ব্ল্যাকওয়েল ম্যাক্স কিউ এডিশন। ম্যাক্স কিউ এডিশনটা আসলে পাওয়ার কাট করে দেওয়া হয়েছে, এটা মেইনলি ম্যানুফ্যাকচার করা হয়েছে 2U গ্রেডের যেসব সার্ভার কেস আছে, অর্থাৎ আপনার সবচেয়ে পরিচিত হতে পারে ডেল 740 XD, ডেল 750 XD বা ডেল 760 XD, এই টাইপের সার্ভার বেয়ার বোনের মধ্যে আপনি ওই ম্যাক্স কিউ এডিশনের কার্ডটা ইনস্টল করতে পারবেন। ওইটা জাস্ট 300 ওয়াট পাওয়ার কনজিউম করে। সো দেখা যায় যে ডেল 740 XD বা 750 XD টাইপের যেসব সার্ভার বেয়ার বোন আছে এগুলোর মধ্যে একটা 8 পিন পাওয়ার কানেক্টর থাকে, যেটা ম্যাক্স 280 ওয়াটের মতো পাওয়ার ডেলিভার করে থাকে। বাট ফাইনালি জিপিইউর ক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে ভাই আপনার বাজেট যদি 13 থেকে 14 লাখ টাকার আশেপাশে হয় তাহলে আপনি ব্ল্যাকওয়েল RTX Pro 6000 নেবেন, বা আপনার বাজেট যদি 10 থেকে 11 লাখ টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে সামনে আবার ব্ল্যাকওয়েল RTX 5000 আসতেছে, ওইটাও কনসিডার করতে পারেন। বা আপনার বাজেট যদি অ্যারাউন্ড 8 লাখ বা 7 লাখের আশেপাশে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আবার কোয়াড্রো RTX 6000 অ্যাডা জেনারেশনটা নিতে পারেন। তারপরেও যদি মনে হয় যে না ভাই আমার 7 লাখও বাজেট নেই, বা আপনি বলেন যে ভাই আমার বাজেট আরো কম, আমার বাজেট 4 থেকে 5 লাখ টাকা, তাহলে আপনি ইজিলি একটা RTX 5090 নিয়ে নেন। বাট স্টিল ওই RTX 5090 আপনার ওই ওভার প্রাইস কোয়াড্রো RTX A6000 থেকে মাচ বেটার পারফরমেন্স আপনাকে দিবে। এখন অনেকে বলবেন যে ভাই A6000 তো VRM বেটার, RTX 5090 তে তো আমি 32GB এর মতো VRM পাচ্ছি, তাহলে সো RTX 5090 কিভাবে বেটার হয়? সো রিসেন্টলি আমরা বেশ কিছু কর্পোরেট আর রিসার্চ ল্যাবের সাথে কাজ করছি, সো তাদেরকে আমরা সবগুলো জিপিইউ টেস্টেডের জন্য দিছি, যেমন 5090 বা RTX Pro 6000। তারা আমাদেরকে ফাইনাল রেজাল্ট এটা জানিয়েছে যে তারা অলরেডি একটা NVIDIA A100 8GB জিপিইউ ইউজ করে, যেটার প্রাইস কিন্তু আপনার ব্ল্যাকওয়েলের থেকে অনেক বেশি, বাট স্টিল A100 কিন্তু অনেক পুরাতন আর একটা ব্যাকডেটেড জিপিইউ। ওইটার তুলনায় ব্ল্যাকওয়েল RTX Pro 6000 আরো কম VRM ইউজ করে আরো বেটার আর এফিশিয়েন্ট ওয়েতে মডেল ট্রেন করে থাকে বা টোকেন গুলো জেনারেট করে থাকে। সো অলওয়েজ আমার সাজেশন থাকবে আপনি যখন এআই ওয়ার্কস্টেশন পিসি বিল্ড করবেন সে সময় জিপিইউ সিলেকশনের সময় অবশ্যই আপনি লেটেস্ট জেনারেশনের জিপিইউ নেবেন। লেটেস্ট জেনারেশনের জিপিইউ পারচেস না করতে পারলে অ্যাটলিস্ট এক জেনারেশন পিছনের জিপিইউ নেবেন, বা 3-4 বছর পুরাতন A6000 বলেন, A100 বলেন আর A200 বলেন, এগুলো পারচেস করা টোটালি একটা ব্যাড ইনভেস্টমেন্টের মধ্যে পড়ে। সো এই ছিল মোটামুটি আমাদের জিপিইউ সিলেকশন নিয়ে ডিসকাশন। এবার কথা বলা যাক পাওয়ার সলিউশন বা পাওয়ার সাপ্লাই নিয়ে।
আপনি যদি কনজিউমার ডেস্কটপ ইউজ করে থাকেন আর একটা সিঙ্গেল জিপিইউ ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য 1200-1300 ওয়াট মোর দ্যান এনাফ। বাট আপনি যদি এইচডিডি প্ল্যাটফর্ম বা এন্টারপ্রাইজ সেগমেন্টের সিপিইউ প্লাস হইতেছে যে এন্টারপ্রাইজ সেগমেন্টের জিপিইউ ইউজ করে থাকেন বা মাল্টিপল 5090 ইউজ করে থাকেন, তখন সেখানে আপনার পাওয়ার কনজাম্পশনের লেভেল কিন্তু আর ওই 1300-1400 ওয়াটের মধ্যে লিমিট থাকে না। তখন আপনার পাওয়ার কনজাম্পশন চলে যায় মোর দ্যান 2000 ওয়াট প্লাস। বাট অনেকে হয়তো বা জানেন না যে মার্কেটে 2200 ওয়াট, 2500 ওয়াট, 2800 ওয়াট, ইভেন 4000 ওয়াটের পাওয়ার সাপ্লাই পর্যন্ত অ্যাভেলেবল আছে। এগুলো না জানার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই 1300 ওয়াট বা 1200 ওয়াটের দুইটা পাওয়ার সাপ্লাই পারচেস করে দেন দুইটাকে একসাথে আলাদা আলাদা ভাবে ইউজ করে, কোন একটা দিয়ে মাদারবোর্ড প্লাস একটা জিপিইউ আর একটা দিয়ে আরেকটা জিপিইউ। বাট এইভাবে ইউজ করা নট রেকমেন্ডেড। বাট এইসুস এর যে ProWS মাদারবোর্ড গুলো আছে ওইগুলোর ক্ষেত্রে আপনি দুইটা পিএসইউ নিলে সেফ ভাবে ইউজ করতে পারবেন, কজ ওই মাদারবোর্ড গুলোতে দেখা যায় যে দুইটা 24 পিন মাল্টিপল পিসিআই কানেক্টর, মাল্টিপল ইপিএস কানেক্টর থাকে, যার ফলে দেখা যায় যে দুইটা পিএসইউ লোড ব্যালেন্সিং বলেন বা একসাথে পাওয়ার আপ বা পাওয়ার ডাউনের ক্ষেত্রে দুইটা পিএসইউ একসাথে কাজ করে থাকে। নাইলে আপনি যদি আলাদা আলাদা ভাবে লাগান তাহলে দেখা যাবে যে একটা পিএসইউ অলওয়েজই পাওয়ার আপ থাকবে, আপনার একটা জিপিইউতে কনস্ট্যান্ট পাওয়ার যাইতেছে, আর একটা পিএসইউ আপনার সিস্টেম ওপেন করার পর রান হইতেছে। বাট সচরাচর এইভাবে অনেকেই সিস্টেম ইউজ করতেছে, বাট বলার তো যায় না, আপনার লাক যদি খারাপ থাকে তাহলে এই সিস্টেমে একটা জিপিইউ আর পিএসইউ ফুটাও যাইতে পারে। সো আমার সাজেশন থাকবে যারা এইচডিডি বা এন্টারপ্রাইজ সেগমেন্টের মাদারবোর্ড, সিপিইউ বা মাল্টিপল জিপিইউ নেবেন তারা অ্যাটলিস্ট 2800 ওয়াট থেকে শুরু করে 3000 ওয়াটের পিএসইউ গুলো পারচেস করবেন। একটা সিঙ্গেল পিএসইউ থাকবে, আপনি একদম টেনশন ফ্রি হিসেবে থাকবেন। আর সার্ভার র্যাক হইলে ওইটার পাওয়ার সাপ্লাইয়ের হিসাব আলাদা, ওইটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করতেছি। এখন অনেকেই যারা এই সেগমেন্ট নিয়ে কাজ করেন বা প্রফেশনাল আছে তাদের মনে হইতে পারে যে ভাই এগুলো বলা না বলা সমান, এগুলো তো আমরা জানি, আপনি আরো ইনডেপথে চান। অ্যাকচুয়ালি এই ভিডিওটা করার মেইন ইন্টেনশন ছিল যে যারা এই সেগমেন্টে বা এই টাইপের পিসি ওয়ার্কস্টেশন সার্ভারে আসতে চাইতেছে তাদের কাছে বেসিক ধারণাটা পৌঁছে দেওয়া ছিল মূল ইন্টেনশন। কারণ তারা যে প্ল্যানিং করতেছে, যে বাজেটটা অ্যালোকেশন করতেছে সেটা যাতে একটা ব্যাড ইনভেস্টমেন্টে না পরিণত হয়, এই কারণে জাস্ট আমরা বেসিক একটা আইডিয়া জেনারেট করলাম, সো যাতে তাদের প্ল্যানিং প্লাস পারচেসে কিছুটা হইলেও হেল্প হয়। সো আজ এই পর্যন্তই, দেখা হবে এই ভিডিওর সেকেন্ড পার্টে। আল্লাহ হাফেজ।